বড় কোনো টপিকস না, কিন্তু যতটুকু পড়াই ততটুকু। প্রথমে কোনটা বলবো? আচ্ছা, প্রথমে নসিয়া ভমিটিং পড়াই। নসিয়া মানে ভমিটিং মানে কি? নসিয়া মানে কি? বমি ভাব, ভমিটিং মানে বমি ভাব। নসিয়া নিয়ে আমাদের তেমন কিছু বলা নেই, আমরা বমি নিয়ে বলবো। বমি বমি ভাব হলে সাধারণত তারপরেই বমি হয়, তাই তো? ভমিটিং expulsion of gastric contents by mouth, মুখ দিয়ে পেটের জিনিসগুলো বের করে দেয়া, ঠিক আছে? এটাকে ভমিটিং বলে। এক্সপালশন মানে হলো বের করে দেয়া। এক্সপালশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্টস মানে পেটের জিনিস যা আছে সেগুলো বাই মাউথ, তাহলে মুখ দিয়ে পেটের থেকে পেটে যা আছে সেগুলো বের করে দেয়াকে ভমিটিং বলে। ভমিটিং কি আসলে কোনো রোগ? এটা একটা সিম্পটম, ঠিক আছে? উপসর্গ। অনেক রোগে অনেক কিছুর কারণে ভমিটিং হতে পারে। তাহলে আমরা কারণগুলো জানবো। লিখেছেন? কজ কি? কজেস কারণসমূহ কি 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 কারণে আমাদের বমি হতে পারে? কিছু আছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজ, জি, মানে পরিপাকতন্ত্রের, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মানে পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্রের কোনো সমস্যা হলে হতে পারে। কি আছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজের মধ্যে? যেমন পেপটিক আলসার, গ্যাস্ট্রিক ক্যান্সার, ক্যান্সার হলে স্টমাক ক্যান্সার আর কি, হ্যাঁ, গ্যাস্ট্রিক ক্যান্সার, খালি বমি হবে। তারপর কি আছে আমাদের? গ্যাস্ট্রোএন্টারাইটিস, তার আগের ক্লাসে আমরা পড়েছিলাম। গ্যাস্ট্রো ফুড পয়জনিং যেটা, ওটাই আর কি গ্যাস্ট্রোএন্টারাইটিস, ঠিক আছে? হ্যাঁ, গ্যাস্ট্রোএন্টারাইটিস, হ্যাঁ ওটা থাকবে, হ্যাঁ ভমিটিং অসুবিধা থাকবে, গ্যাস্ট্রোএন্টারাইটিস, ঠিক আছে? তারপর আমাদের অ্যাকিউট অ্যাবডোমিনাল কন্ডিশন, অ্যাকিউট অ্যাবডোমিনাল কন্ডিশন কি কি আছে? যেমন আমাদের অ্যাপেন্ডিসাইটিস, কোলিসিস্টাইটিস, intestinal obstruction,
তার আমাদের পরিপাকতন্ত্রে সমস্যা হলে বমি হতে পারে। কি কি সমস্যা? যেমন পেপটিক আলসার, গ্যাস্ট্রিক ক্যান্সার, গ্যাস্ট্রোএন্টারাইটিস। গ্যাস্ট্রোএন্টারাইটিস মানে হলো যে ফুড পয়জনিং, যেটা ওটাই, ঠিক আছে। খাবার দাবারের সমস্যা হলে পেটে যে সমস্যা হয়, ডায়রিয়া হয়, বমি হয়, জ্বর থাকে। হ্যাঁ হ্যাঁ, ওটা মোশন সিকনেস, ওটা মোশন সিকনেস, ওটা মোশন সিকনেস বলবো আমরা পরে। মোশন সিকনেস এটাকে বলে। তারপর আপনার অ্যাকুইট অ্যাবডোমিনাল কন্ডিশনস যেমন অ্যাপেন্ডিসাইটিস, কোলিসিস্টাইটিস, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। অ্যাপেন্ডিসাইটিস তো বুঝেন, ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। অ্যাপেন্ডিসাইটিস হলে বমি হতে পারে। কোলিসিস্টাইটিস মানে হলো গল ব্লাডারে ইনফ্লামেশন, হ্যাঁ, সেই কারণে বমি হতে পারে। তারপর ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন মানে হলো আমাদের এই নাড়িতে প্যাচ খেয়ে যাওয়া, বাংলা যদি বলি নাড়িতে প্যাচ খেয়ে যাওয়া, ঠিক আছে, অবস্ট্রাকশন। এটা কি স্যার আপনার গ্যাস্ট্রোএন্টারাইটিস। গ্যাস্ট্রোএন্টারাইটিস মানে ইনফ্লামেশন অফ দা আপনার স্টোমাক এন্ড ইন্টেস্টাইন, ঠিক আছে। আইটিস যেখানে দেখবেন তার মানে হলো যে ইনফ্লামেশন মানে প্রদাহ, ঠিক আছে। হ্যাঁ, তো গ্যাস্ট্রো মানে কি স্টোমাক, পাকস্থলীকে কি আমরা গ্যাস্ট্রিক বলি, গ্যাস্ট্রিকের সমস্যা বলি না আমরা, মানে পাকস্থলীর সমস্যা, ঠিক আছে। আর এন্টার মানে হলো যে এন্টেরিক, আমরা বলি না এন্টেরিক ফিভার, মানে এন্টার বলতে আমাদের নাড়িভুঁড়িকে বোঝায় আর কি, মেডিকেল টার্ম। গ্যাস্ট্রোএন্টারাইটিস মানে সহজ কথা হলো যে আমাদের মানে ইনফ্লামেশন অফ দা স্টোমাক এন্ড ইন্টেস্টাইন, এই যে খাবার দাবারের সমস্যা হলে যেটা হয়, ঠিক আছে। তাহলে এইসব কারণে আমাদের বমি হতে পারে। আরো কারণ আছে। ঠিক আছে, যেমন আমাদের ইনফেকশন হলে হতে পারে। 3 নম্বর কাজ ইনফেকশন। যেমন ইনফেকশনের মধ্যে কি আছে, যেমন হেপাটাইটিস, তারপর আমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, হ্যাঁ ইউটিআই। তারপর আমাদের সিএনএস ডিস্টারবেন্স মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রবলেম। সিএনএস সিস্টেমের মধ্যে কি আছে আমাদের? রেজড আইসিপি, আইসিপি মানে হলো ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। রেজড আইসিপি, মাইগ্রেন। সিএনএস মানে হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে ব্রেন এবং স্পাইনাল কর্ড, ঠিক আছে। মাইগ্রেন, ওদের এই যে মোশন সিকনেসের কথা বলেন, মোশন সিকনেস মানে গাড়িতে উঠলে যেটা হয়, মোশন সিকনেস, ঠিক আছে। তারপর আমাদের মেনিনজাইটিস, আরো অনেক কারণ আছে, আপনাদেরকে কয়েকটা বলে। তারপর আমাদের প্রেগন্যান্সিতে হতে পারে ভমিটিং, তাই না? হ্যাঁ, মাইগ্রেনের জন্য বমি হতে পারে।
মাইগ্রেন নিতে স্যার না মাইগ্রেন এটা তো মাথা ব্যথা না এটা হ্যাঁ এটা তো মাথা ব্যথা হেডেক হ্যাঁ এটাও মাথা ব্যথা এটা হেডেকের অনেক কারণ আছে, তার মধ্যে একটা হলো মাইগ্রেন। মাথা ব্যথা অনেক কারণে হতে পারে, একটা মাইগ্রেন এটা একটা রোগের নাম, যেটাতে মাথা ব্যথা হয় আর বমি হয়, ফটোফোবিয়া ফোনোফোবিয়া এগুলো হয়। এটা মাথা ব্যথা করে মাইগ্রেন ব্যথা করে না, ব্যথা অনেক রকম আছে, কোনটা মাইগ্রেন আপনাকে বুঝতে হবে। টেনশন হেডেক আছে, ক্লাস্টার হেডেক আছে, মাইগ্রেন হেডেক আছে। মাইগ্রেন হলো অনেক বেশি ব্যথা করবে, খুব সিভিয়ার ব্যথা হবে, ঠিক আছে। আপনার একটু ঘুম কম হলে বা একটু টেনশন করলে একটু তো মাথা ব্যথা সবারই কম বেশি হয়। 3-4 ঘন্টা হবে। তারপর মাইগ্রেন হবে, অনেক সিভিয়ার পেইন হবে, সাধারণত ইউনিল্যাটারাল থাকে, এক সাইডে, বলে যে মাথার এক সাইডে ব্যথা করছে, প্রচন্ড ব্যথা হবে, সাথে নসিয়া ভমিটিং থাকতে পারে। তারপর আপনার আলো ভালো লাগবে না, তখন আলো বিরক্ত লাগবে, একা একা থাকতে ভালো লাগবে, সাউন্ড করলে বিরক্ত লাগবে। তারপর আপনার এটা বিশেষ করে ফিমেলদের বেশি হয়। আবার কিছু প্রিসিপিটেটিং ফ্যাক্টর আছে, কিছু কিছু কারণে মাইগ্রেন হয়। মাইগ্রেন যাদের আছে তাদের অ্যাগ্রাভেট হয়, যেমন জার্নি করলে, কেউ কারো মাইগ্রেন আছে সে যখন জার্নি করলো অ্যাগ্রাভেট হয়ে যাবে, ঠিক আছে, অবস্থা আরো খারাপ। তারপর কারো আছে যে আপনার এমন আছে, আমরা পেশেন্টে ছিলাম, তারপর ফিমেল হলে ধরেন মেনস্ট্রুয়েশনের সময় হতে পারে, প্রিসিপিটিং ফ্যাক্টর একটা হতে পারে, তারপর সেক্সুয়াল অ্যাক্টিভিটির কারণে বেড়ে যেতে পারে, বিভিন্ন প্রিসিপিটিং ফ্যাক্টর আছে আর কি। মাইগ্রেন মানে এক ধরনের হেডেক। আচ্ছা, তাহলে আমরা বমি আসলে আমি কি করব? ভমিটিং হলে আমাদের তো এখানে কিছুই করার নেই, কারণ ট্রিটমেন্ট অফ কজ, তাই না? যে সমস্যার কারণে হচ্ছে, কারো যদি ইউটিআই হয় তাহলে ইউটিআই ট্রিটমেন্ট দিব, ঠিক আছে। কারো যদি অ্যাকুইট অ্যাবডোমেন হয়, অ্যাপেন্ডিসাইটিস হয়, তাহলে অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা দিতে হবে। কারো যদি কোলিসিস্টাইটিস হয়, মানে ট্রিটমেন্ট অফ কজ। তার আগে আমরা জেনে নিই, যদি অনেক বেশি বমি হয়, একবার দুইবার বমি হলে তো তেমন কিছু হবে না, কিন্তু যদি সিভিয়ার ভমিটিং হয় তাহলে কি জটিলতা হতে পারে? কমপ্লিকেশনস কি হতে পারে আমাদের এটা জানতে হবে। ডায়রিয়া হলে যেরকম ডিহাইড্রেশন হয়, ভমিটিং হলেও কি ডিহাইড্রেশন হতে পারে, পানি লস হচ্ছে না, তাই না, খাবারগুলো বের হয়ে যাচ্ছে, তাহলে আমাদের বেশি হলে, অনেক সিভিয়ার হলে ডিহাইড্রেশন হতে পারে। তো আমাদের এখানেও কি হাইপারনাট্রিমিয়া হতে পারে, মানে পটাশিয়াম চলে যেতে পারে, সরি সোডিয়াম, মানে সোডিয়াম কমে যেতে পারে। স্যালাইনের মধ্যে কি ওআরএস স্যালাইনের মধ্যে পটাশিয়াম থাকে? পটাশিয়ামও থাকে, সোডিয়ামও থাকে, দুইটাই থাকে। তাহলে বমি হলেও আপনি স্যালাইন দিতে পারেন, কারো বেশি বেশি বমি হচ্ছে স্যালাইন খাওয়ানো যেতে পারে। তবে বমি যেতে হচ্ছে, খাইয়ে লাভ নেই, কারণ সেটা আবার বের হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা অ্যান্টিএমিটিক দিয়ে দিব, দরকার বেশি বমি হলে আইভি ফ্লুইড দিয়ে দিব। আর মোট কথা হলো তাকে ট্রিটমেন্ট অফ কজ করতে হবে, কি কারণে হচ্ছে সেটাই, সেটা ডিহাইড্রেশন হতে পারে, হাইপোনাট্রিমিয়া মানে সোডিয়াম কমে যাবে, হাইপোক্যালিমিয়া মানে পটাশিয়াম কমে যাবে। আমরা বলেছিলাম আমাদের যে সোডিয়াম পটাশিয়াম এগুলো আমাদের শরীরের জন্য অনেক জরুরি, ঠিক আছে। যদি এগুলো কমে যায় অনেক সমস্যা হতে পারে, কিন্তু পটাশিয়াম যদি কমে যায় তাও সমস্যা, পটাশিয়াম বেড়ে গেলেও সমস্যা। এটা কি কমছে না বাড়ছে কি? সেরাম ইলেক্ট্রোলাইটস করবো আমরা, সেরাম ইলেক্ট্রোলাইটস, তার আগে ক্লাসে আমরা বলেছিলাম সেরাম ইলেক্ট্রোলাইটস। সেরাম ইলেক্ট্রোলাইটস, ঠিক আছে, এটা করে আমরা বুঝতে পারবো। স্যার হাইপোক্লাইমিক একটা অর্থ আছে একটা পটাশিয়াম কমে যাওয়া, পটাশিয়াম কমে যাবে, ঠিক আছে। কেলিয়া পটাশিয়াম দিয়া না ল্যাটিন নাম, ওখান থেকে এসেছে। ওখানে এটা বলছে লেট্রিয়াম, ঠিক আছে, পটাশিয়ামের ল্যাটিন থেকে আছে এটা কি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। হাইপোক্যালিমিয়া, হাইপোনাট্রিমিয়া এগুলো হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে। আমরা ট্রিটমেন্ট অফ কজ করবো, কিন্তু এখন ধরেন কারো সাথে আমরা ট্রিটমেন্ট অফ কজ তো করবো, সাথে আমরা বমির জন্য সিমটোমেটিক, বমির জন্য আপনারা কি করেছেন? বমি অ্যান্টিবায়োটিকের নাম বলেন তো কয়েকটা। ডমপেরিডন আসলে অ্যান্টিমিটিক, ঠিক আছে, কিন্তু ওরকম সিভিয়ার ভমিটিং এ কাজ করবে না।
ডম্পেরিডনটা ওই নশার জন্য কাজ করে, নশিয়া, কারণ বমি বমি ভাব আসে বা খাবার একটু আরো মনে হয় ওই ইয়াটা ডম্পেডন এটা আপনার অ্যাস্ট্রোমাজের মধ্যে ওই যে এই মানে গ্যাসের সমস্যা হলো বা পেট খাওয়া তাকে হ্যাঁ হ্যাঁ গরম হচ্ছে। আপনার নশিয়া হলো যে মানে বমি বমি ভাব হচ্ছে বা কারো গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, মানে জার্ট বলি আমরা, জার্ট। অনেক সময় ঢেকুর আসে না আমাদের, খাবারের পরে একটু ঢেকুর আসে, গলা আসে, ওই জার্ডে আমরা সাথে পিপিআই এর সাথে এরকম ডম্পেরিডন দিই। ঠিক আছে, বমিতে খুব বেশি বমি হলে তখন ডম্পেরিডন কাজ করবে। আর যখন সিভিয়ার ভমিটিং হবে তখন আমরা ট্যাবলেটে আসলে কাজ করবে না, তখন আপনাকে দিতে হবে, ইনজেক্টেবল দিতে হবে। ঠিক আছে, ইনজেকশন কি, অনডেনসেট্রন, জি, ওরালিও দেওয়া যাবে, কম হলে, সিভিয়ার হলে ইনজেক্টেবল ফর্মে দিবেন। পেশেন্ট তো খেতে পারবে না, খেলে আবার বমি হবে, তাহলে আপনি হ্যাঁ, সিভিয়ার মানে বেশি, হ্যাঁ ট্রিটমেন্ট বলতে পারি। তাহলে আমরা মূলত ট্রিটমেন্ট করবো ট্রিটমেন্ট অফ কজ, সাথে আমরা ভমিটিং এর জন্য সিম্পটোমেটিক অনডেনসেট্রন 8 মিলিগ্রাম 8 আওয়ারলি, দিনে 3টা করে। হ্যাঁ, আর যদি মোশন সিকনেস হয়, কারো ধরেন এই যে বললো যে গাড়িতে উঠলে বমি হয়, সেক্ষেত্রে আমরা অন্য চিকিৎসা দিব। মোশন সিকনেস আছে না এরকম অনেকের থাকে, মোশন সিকনেস। তাহলে আমরা মনে আছে আপনাদের ফার্মাকোলজিতে আমরা পড়েছিলাম যে হায়োসিন, হায়োসিন হায়োসিন ঠিক আছে, হায়োসিনটা দেওয়া যায়, হায়োসিন, হায়োসিন দেওয়া যায় 150 মাইক্রোগ্রাম আছে, 300 মাইক্রোগ্রাম আছে, মানে হলো নামে পাওয়া যায়। আমরা অ্যাডাল্টে তো 300 মাইক্রোগ্রাম। কোনটা? হ্যাঁ হ্যাঁ, 8 ঘন্টা পরে ডোজ হলো, এটা হবে 8 ঘন্টা পর পরে দিতে হবে। এটা জয় ট্রিপ নামে পাওয়া যায়, জয় ট্রিপ। ঠিক আছে, এটা কখন খেতে হবে জানেন? হ্যাঁ, আর 1 ঘন্টা আগে খেতে হবে, 1 থেকে আধা ঘন্টা আগে। জার্নি শুরু করে দিলে, একবার যদি কারো শুরু হয়ে যায় তখন আর কাজ করবে না। ঠিক আছে, অথবা আমরা দিতে পারি মেকলিজিন, মেকলিজিন, ঠিক আছে, অথবা মেকলিজিন 50 মিলিগ্রাম। এটাও জার্নি শুরু করার আধা থেকে 1 ঘন্টা আগে একটা ট্যাবলেট খেয়ে ফেলবে। ঠিক আছে, এটা কিন্তু একটু সিডেটিভ, ঘুম পাবে একটু। জি, এটা হলো তাহলে মোশন সিকনেসে যে বমি হবে সেক্ষেত্রে যদি আপনি ডম্পেরিডন দেন কোনো কাজ হবে না। ঠিক আছে, এখানে ভালো কাজ করে এগুলো, হায়াসিন অথবা মেকলিজিন, মেকলিজিন সাইক্লিজিন 50 mg। কি ব্র্যান্ডে পাওয়া যায় দেখে নিন, অনেক ব্র্যান্ড আছে, আপনাদের বইতে আছে। হ্যাঁ, জয় ট্রিপ নামে পাওয়া যায়। তারপর আমাদের মিটিং গেল, দেখেছেন? তাহলে আমাদের সিএনএস প্রবলেমের কারণে রেস্ট আইসিপি, কারো যদি হেড ইনজুরি হয়, তারপর দেখবেন যে বমি হচ্ছে, তার মানে সিভিয়ার অবস্থা। তার ভিতরে আমাদের যে ভিতরে কি থাকে, আমাদের ফ্লুইড থাকে, মেনিঞ্জিয়াল স্পেসে কি থাকে, আমাদের ফ্লুইডটার নাম কি মনে আছে? অ্যানাটমিতে পড়িয়েছেন। হ্যাঁ, ব্রেনের কাভারিংস এর মধ্যে সাবআরাকনয়েড স্পেসে থাকে সিএসএফ, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। ঠিক আছে, তো আমাদের ব্রেনে একটা নরমাল একটা প্রেসার আছে, যখন প্রেসারটা বেড়ে যাবে তখন এটাকে বলে রেস্ট আইসিপি, ওটার কারণে বমি হতে পারে। তাহলে হেড ইনজুরি হলে, কারো ব্রেন টিউমার আছে, বমি নিয়ে আসতে পারে, কিন্তু অনেকদিন ধরে বমি হচ্ছে, অনেকদিন ধরে শুধু বমি, যদিও ব্রেন টিউমার খুব রেয়ার, মানে কম হয়। তো আপনার তাহলে সিএনএস এর প্রবলেমের কারণে কিন্তু আমাদের বমি হতে পারে। তাহলে কারো যদি মাথায়, যেটা বলার উদ্দেশ্য আপনাদেরকে, মাথায় আঘাত পায়, তাহলে আপনি কি জিজ্ঞেস করবেন যে বমি টমি হয়েছে কিনা। যদি কয়েকবার বমি হয় বা বমি হচ্ছে, তখন আপনি পাঠিয়ে দিতে হবে, মানে সিটি স্ক্যান করে দেখতে হবে ভিতরে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, তারপর আসেন কি আমাদের জিঞ্জিভাইটিস। হ্যাঁ, পেট ব্যথা তো দেওয়া যায়। ওটা কি আমরা শুধু যাদের ডায়রিয়া হয় এবং ওই ক্ষেত্রে দেওয়া হয় না? হ্যাঁ, দিতে পারেন। এটা আসলে এই অ্যান্টিমাসকারিনিক তো জিএটি মোটিলিটি কমায়, সেই হিসাবে ডায়রিয়া হলে ডায়রিয়া থেকে কাজ করবে। জিঞ্জিভাইটিস, তাহলে জিঞ্জিভাইটিস মানে কি?
ইনফ্লামেশন অফ জিঞ্জিভা, ইনফ্লামেশন অফ জিঞ্জিভা অর গাম, যেটাকে আমরা দাঁতের মাড়ি বলি না, মাড়ির প্রদাহ, ঠিক আছে, দাঁতের মাড়ির প্রদাহকে জিঞ্জিভাইটিস বলে। এখানে কি থাকবে ক্লিনিক্যাল ফিচার? কিছুই না, ব্যথা, ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, এগুলো থাকবে। পেইন থাকবে, ফুলে যেতে পারে, এটা লাল হয়ে যাবে। এটার কারণ কি? ওরাল হাইজিন ঠিকমতো মেনটেন না করলে এটা হতে পারে। দাঁতের মাড়িতে যে ইনফ্লামেশন সেটাকে জিঞ্জিভাইটিস বলে। কজ কি হতে পারে? খাবারের কোন বলা যায় না এটাকে, ব্ল্যাক কি বলবো বাংলায়, ব্ল্যাক তো বলা হচ্ছে না। ঠিক আছে, তাহলে ব্যথা হবে, ফুলে যাবে, লাল হয়ে যাবে। প্ল্যাক, প্ল্যাক। আমরা যে খাবার খাই, খাবারগুলো যদি আমরা ব্রাশ না করি তাহলে কি হবে? খাবারগুলো জমে থাকবে না, জমে যে একটা আস্তরণের মতো হয়ে যাবে, এটাকে প্ল্যাক বলে। আর এটা যদি আরো শক্ত হয়ে যায় অনেকদিন থাকে তাহলে এটাকে ক্যালকুলাস বলে। ঠিক আছে, মানে প্ল্যাক হবে প্রথমে, তারপর ক্যালকুলাস হবে। তাহলে এইসব কারণে আমাদের জিঞ্জিভাইটিস হয়, প্ল্যাক, ক্যালকুলাস এগুলো বিশেষ করে। তাহলে আমাদের কি করতে হবে? ট্রিটমেন্ট কি? ওরাল হাইজিন ঠিকমতো মেনটেন করতে হবে। ব্রাশ করার নিয়ম জানেন আপনারা? ডেইলি কয়বার ব্রাশ করতে হবে? কখন কখন? গুড। কিভাবে ব্রাশ করবেন? হ্যাঁ, উপর নিচে। এভাবে কিন্তু করা যাবে না, ঠিক আছে? এভাবে এভাবে উপর থেকে উপরে, যাতে উপর থেকে নিচে, নিচ যাতে নিচ থেকে উপরে, ঠিক আছে? এভাবে যে করি আমরা, এটা কিন্তু নিয়ম না, ঠিক আছে? তাহলে অ্যাব্রেশন হবে। তারপর গ্রামের দিকে যদি করে কি আছে? ছাই, ছাই ডেঞ্জারাস। হ্যাঁ, মিসওয়াক, সফট মিসওয়াক, সমস্যা নেই, ভালো মিসওয়াক তো ইউজ করবেনই, ব্রাশও করবেন, 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করবেন আর ব্রাশ দিবার করবেন। হ্যাঁ, না অনলি মিসওয়াক, ঠিক আছে? মিসওয়াকটা আপনার মানে এটা তো আমার দুইটা পারপাস, একটা হচ্ছে আমার দাঁতটা পরিষ্কার রাখতে হবে, মিসওয়াকটা আপনার সওয়াব হচ্ছে, মিসওয়াকও পরিষ্কার হচ্ছে, কিন্তু আরো ভালোভাবে করার জন্য ব্রাশও করবেন, সমস্যা কি? ব্রাশ করতে তো কোনো গুনাহ নেই। ইসলাম বলে কি আপনার প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে করা, আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া, সেটাও আছে, ঠিক আছে? ব্রাশ করতে কোনো নিষেধ নেই, ব্রাশও করবেন, মিসওয়াকও করবেন, দুইটাই হলো, ঠিক আছে? তো তাহলে আমরা প্লাক হলো খাবার জমে যে শক্ত আস্তরটা তৈরি হয়, এটাকে প্লাক। হ্যাঁ, এটা প্লাক, ঠিক আছে? তাহলে আমরা ট্রিটমেন্ট কি দেব? তাহলে আমাদের ব্রাশ করতে হবে, ডেইলি 2 বার ব্রাশ করতে হবে, হ্যাঁ? তারপর ফ্লসিং। আপনাদের দাঁতে ফাঁকা আছে নাকি কারো? অনেকের আছে, আমার আছে। তাহলে ফ্লসিং ইউজ করবেন, ঠিক আছে? বা ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায়, ছোট ছোট, জাস্ট দাঁতে ফাঁকে দেওয়ার জন্য ছোট ছোট আছে, ব্রাশ আছে। ফ্লসিং করলে অনেক সময় দাঁত ফাঁকা হয়ে যায়, ফ্লসিং করতে পারেন। ইন্টারডেন্টাল ব্রাশ আছে, এগুলো ইউজ করা যায়। তাহলে আমরা ট্রিটমেন্টের মধ্যে, তাহলে আমাদের যদি ক্যালকুলাস হয়ে যায়, আমরা কি ডেন্টিস্টের কাছে যাই? কখনো কখনো যাই না আসলে। যদি ক্যালকুলাস হয়ে যায় তাহলে কিন্তু আপনার করতে হবে, স্কেলিং করতে হবে। ক্যালকুলাস একবার হয়ে গেছে তাহলে স্কেলিং করতে হবে। তাহলে ট্রিটমেন্ট অফ কজ, এখানেও একই কথা। ট্রিটমেন্ট কি দেব? 1 বছরে একবার চেকআপ করলেই হয়, ঠিক আছে?
ওরাল হাইজিন মেনটেন করতে হবে, ব্রাশিং দিনে 2 বার, ঠিক আছে? দিনে 2 বার ব্রাশ করতে পারে। তারপর ফ্লসিং, ফ্লসিং একবার করলে হয় রাতে, বা আপনি যখন মনে হচ্ছে যে আমার খাবার টাবার আটকে আছে, ফ্লসিং, ঠিক আছে? তারপর আমরা কি করতে পারি, যখন এরকম হচ্ছে তখন আমরা মাউথ ওয়াশ ইউজ করতে পারি। হাইজিনটা কি ওই মিসওয়াক না স্যার? গ্রামের মানুষরা স্যার হ্যাঁ, ব্রাশ করবেন, মিসওয়াক করবেন, ফ্লসিং করবেন। দাঁতের ছিদ্রগুলো আছে কি করে ওই যে ঝাড়ু দেয় না, ঝাড়ু আছে না, ঝাড়ুর টাকা নিয়ে কোথায় মাংস খাওয়ার পর তারপরে হচ্ছে এরকম এরা যে খাঁটি বানায় কতগুলো, আচ্ছা। তারপরে হচ্ছে স্যার ওই যে ভিতরে যাবেন না পানি একটা তলায় তুলে রাখে, তলায় কতগুলো ইয়ে আছে এরকম অ্যালুমিনিয়ামের, ওগুলো বানানো আছে, ওগুলো দিয়ে কোথায় সাক্কা সাক্কা ব্যবহার করে তাহলে আমরা মাউথ ওয়াশ দিব। তবে মাউথ ওয়াশের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, 7 দিনের বেশি মাউথ ওয়াশ দিবেন না, কারণ আমাদের ওরাল ক্যাভিটিতে কিছু নরমাল ফ্লোরা আছে যেগুলো আমাদের জন্য উপকারী। তাহলে মাউথ ওয়াশ কি করে, জীবাণু ধ্বংস করে না। আমার যখন মানে জিঞ্জিভাইটিস হচ্ছে তখন আমার মাউথ ওয়াশ দরকার, কিন্তু আমি যদি অনেকদিন ইউজ করি তাহলে নরমাল গুলো সহ ধ্বংস হবে, তখন আমার হ্যাঁ না না না, দাঁতের মাড়িতে ইনফ্লামেশন, প্রদাহ, ঠিক আছে? যেটা শিরশির করে এটাকে বলে সেনসিটিভিটি, সেনসিটিভিটি। ঠিক আছে? সেনসিটিভিটি স্যার মাউথ ওয়াশ হ্যান্ডে ব্যবহার করা যাবে না। প্রয়োজন নেই, হাইস্ট এক সপ্তাহ করতে পারেন, ঠিক আছে? মাউথ ওয়াশ বিভিন্ন নামে পাওয়া যায়, লিস্টা কেয়ার বা ওরালিন, বিভিন্ন নামে পাওয়া যায়। হ্যাঁ, এটাই তো আমি জিঞ্জিভাইটিসের কথাই তো বলছি। না না, এটা তো জাস্ট ওরাল হাইজিন মেইনটেইন করতে হবে। আপনার মেইন হলো যে ট্রিটমেন্ট অফ কজ, ব্যথা কেন হচ্ছে, হয় আপনার ক্যালকুলাসটামে আছে, ওখানে ইনফেকশন হয়ে গেছে, তাহলে স্কেলিং করতে হবে, পলিশিং করতে হবে, এটা ডেন্টিস্ট করবে, ঠিক আছে? এগুলো তো আমরা যাতে ফার্দার ইয়ে না হয় সেজন্য। ফ্লসিং হলো এক ধরনের ফ্লসিং ইয়ে পাওয়া যায়, সুতা ফ্লসিং আলাদা ইয়ে পাওয়া যায়, সুতা পাওয়া যায়, ঠিক আছে? ফ্লসিং এর জন্য যেমন মেডিপ্লাসের আছে, বিভিন্ন ইয়ে আছে। ওটা হলো যে আপনার অনেকের দাঁতে ফাঁকা আছে, ওই ফাঁকার মধ্যে টান দিয়ে জাস্ট মানে ইয়ে করা আর কি, বের করা। ফ্লসিং আছে, অথবা ইন্টারডেন্টাল ব্রাশও করা যায়, ইন্টারডেন্টাল ব্রাশ করা যায়। ইন্টারডেন্টাল ব্রাশ ছোট ছোট ব্রাশ আছে, ছোট, জাস্ট দাঁতের ফাঁকার মধ্যে ঢুকানোর জন্য, অতটুকু ইয়ে থাকে, ব্রিসেল থাকে, এটা দিয়ে করা যায়। হ্যাঁ, মনে থাকার কিছু নেই তো। এটা তো ইন্টারডেন্টাল ব্রাশটা আমি ইউজ করি, ফ্লসিং ইউজ করতাম আগে, পরে এখন ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করি। তারপর আপনার স্কেলিং, হ্যাঁ স্কেলিং করতাম, হ্যাঁ পাওয়া যায়। মেডিকেলের সাথে ঠিক আছে, তাহলে এখানে হলো আমাদের হাইজিন মেনটেন করতে হবে, আর ট্রিটমেন্ট অফ কজ, ক্যালকুলাস হয়ে গেলে স্ক্যানিং করতে হবে, ব্ল্যাক ট্যাগ এগুলো জমানো যাবে না। রাতে ব্রাশ করেন, অলসতা লাগে, ঠিক আছে? আমরা সকালে করি অনেক সময়, রাতে করি না, কিন্তু কোনটা বেশি গুরুত্বপূর্ণ? রাতেরটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেকক্ষণ আমরা না খেয়ে থাকি, তখন ব্যাকটেরিয়া গুলো সুযোগ পায়, ঠিক আছে? তখন দুর্গন্ধ হবে। পলিশিং, পলিশিং, ওটা হলো পলিশিং, একটা পেস্ট আছে, পেস্ট দিয়ে ওই ইয়েগুলা টিনস্ট হয়ে যায় অনেক সময় যাতে, ওটা হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আসেন স্টোমাটাইটিস। স্টোমাটাইটিস কম পড়া, বেশি পড়া। আরেকটা আছে স্টোমাটাইটিস, এটা হলো যে ইনফ্লামেশন stomatitis, inflammation of mucous membrane of mouth and lips, এটাও ইনফ্লামেশন, যেহেতু আইটিস আছে। কোথাকার ইনফ্লামেশন?
মুখের যে মিউকাস মেমব্রেন আছে আমাদের মুখের ভিতরে সেটার এবং ঠোঁটের, ঠিক আছে? এটার কারণ কি? এখানেও কিছু কারণ আছে। হ্যাঁ, যেমন অ্যালার্জির কারণে হতে পারে, ইনজুরি হলে হতে পারে, কোনো কারণে ব্যথা পেয়েছেন তাহলে হতে পারে, ঠিক আছে? ইনফেকশন হতে পারে। তাহলে কি হবে? ব্যথা হবে, লাল হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে? পেইন থাকতে পারে, রেডনেস হতে পারে। হয়েছে না? এটা অনেক ধরনের হয়, যেমন অ্যাপথাস হতে পারে। এটা হলো যে আপনার প্রদাহ, মুখের মুখ গহ্বর এবং ঠোঁটের প্রদাহ। হ্যাঁ, প্রদাহ। অ্যাপথাস হয়েছে কখনো আপনাদের? অ্যাপথাস এমনি অনেক পেইনফুল হয়, মুখের ভিতরে একটু হালকা সাদা, চারিদিকে লাল থাকে, মাঝখানে সাদা থাকে, এরকম কখনো হয়েছে? ওটাও এক ধরনের স্টেমাটাইটিস, ঠিক আছে? আপনি অনেক ভালো। হ্যাঁ, এখানে আমরা ট্রিটমেন্ট কি দিব? এটা এমনিতেই সেলফ লিমিটিং, কিছুদিন পরে ভালো হয়ে যায়, এক সপ্তাহের মধ্যে, ঠিক আছে? কি লাগে? হ্যাঁ, আমরা এখানে স্টেরয়েড দিতে পারি, ট্রাইমসিনোলন। জেল, ঠিক আছে? ওরাল জেল, মানে ট্রাইমসিনোলন অ্যাসিটেট স্টেরয়েড, এটা একটা স্টেরয়েড, এটা দিতে পারি আমরা। ট্রায়ালন নামে পাওয়া যায়, বিভিন্ন নামে আরো নাম আছে, আপনারা দেখে নেন, নামটা আপনারা ভালো জানেন কি নামে পাওয়া যায়, ঠিক আছে? দিনে 2-3 বার লাগাবে, এক সপ্তাহের মতো লাগাবে। তারপর আসেন গ্লসাইটিস, শেষ পড়া। এটা হলো যে জিহ্বার ইনফ্লামেশন, গ্লসাইটিস, ঠিক আছে? না না, মিকোনাজল না, ওটা হলো অ্যান্টিফাঙ্গাল, এটা স্টেরয়েড, ট্রাইমসিনোলন। গ্লসাইটিস মানে হলো ইনফ্লামেশন অফ টাং, মানে জিহ্বার ইনফ্লামেশন। টাং, ঠিক আছে? ইনফ্লামেশন অফ টাং, এটার কারণ কি? এটাও অনেক কারণ হতে পারে। এখানে ইনজুরি হলে হতে পারে, ঠিক আছে? ম্যালনিউট্রিশন, ভিটামিনের অভাবে হতে পারে, আয়রনের অভাবে হতে পারে, ঠিক আছে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমরা একটা সাইন দেখি, এটা হলো গ্লসাইটিস থাকতে পারে। ইনজুরি, ম্যালনিউট্রিশন, অ্যালার্জি, এসব কারণ হতে পারে। এটা আমরা কিছুই ট্রিটমেন্ট দিব না যদি ম্যালনিউট্রিশন থাকে,
ম্যালনিউট্রিশন কারেকশন করব। আয়রন ডেফিসিয়েন্সি থাকলে আয়রন দিব। যদি আমাদের মনে হয় যে ভিটামিন ডেফিসিয়েন্সি আছে তাহলে আমরা রিবোফ্লাভিন দিতে পারি। রিপসন ট্যাবলেট, ভিটামিন বি2, ভিটামিন বি2, রিবোফ্লাভিন, ঠিক আছে 5 রিবুস্টন মাইক্রোরাল জেল তারপরে এবারে মাস্টার পাইছো স্যার মাইকন ভ্যালোরা আর কি হইম যদি আমার এটাও সেলফ লিমিটিং। যদি ধরেন ইনজুরির কারণে হয় তাহলে তো এমনি গরম কিছু খেলাম তাহলে তো একটু ইনফ্লামেশন হবে, তাই না? হঠাৎ করে গরম খেয়ে ফেলেছে, কয়েকদিন স্বাদ পাবে না, বা একটা জিভে কামড় পড়েছে, অনেক সময় হয় না এরকম, কয়েকদিন পরে গরমের পরে তো আমাদের তাহলে সেলফ লিমিটিং হয়ে যাবে। আর যদি আমরা নিউট্রিশন, ঠিক আছে, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিব আমরা। তবে গ্লসাইটিস কিন্তু অনেক কারণে হতে পারে, যেমন আয়রন ডেফিসিয়েন্সিতেও হতে পারে। কারো যদি অ্যানিমিয়া থাকে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তার ক্ষেত্রে গ্লসাইটিস হতে পারে, সেক্ষেত্রে আপনাকে আয়রন দিতে হবে। আর যদি মনে হয় ভিটামিন ডেফিসিয়েন্সি আছে তাহলে রিবোফ্লাভিন দিতে হবে। তুই নুন গাই নুন আয়রন ট্যাবলেট নুন আয়রন এমনিতেই দিয়ে দিব না, দেখতে হবে অ্যানিমিয়া আছে কিনা ওনার শরীরে, ঠিক আছে? এমনিতে রক্ত স্বল্পতা হ্যাঁ। রিবোফ্লাভিন যার আয়রন সমস্যা ডালি এই তো জিরবে মে সমস্যা না জিরবে মে যায় না গা দিক না না মজা তো জানো লাই না না কিন্তু নে হেউলা করতে তারপর ভিটামিন হেভি বিধি কি রিবোফ্লাভিন এটা দিনে রাশেদ, আকরামউদ্দিন, আবু সিদ্দিকী, রাশাদ তো সারা আর বারে দেখতে তো এখন ক্লাসে পড়ে মেসেজ দিন সারা বলেন। বিষয়টা হচ্ছে এই যে নিউরোলি ইনজেকশন দেখা স্যার B2 B6 B12